হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর গতদিন আমরা কোক স্টুডিও বাংলা থেকে রুনা লায়লার দামাদম মস্ত কালান্দর দেখেছি এবং সেটা নিয়ে আমার সঙ্গে প্রচুর মানুষের দ্বিমত হয়েছে এবং দ্বিমত হওয়াটা স্বাভাবিক, কারণ আহ, আমি বুঝতেই পেরেছিলাম এই দ্বিমতটা হবে। আর কিছু ক্ষেত্রে দ্বিমতটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। সেটা হচ্ছে যে আমি লিজেন্ডকে নিয়ে কোনো মন্তব্য করিনি, আমি রুনা লায়লা ম্যামকে নিয়ে কোনো মন্তব্য করিনি। তার যে ক্যারিজমা সেটা এখনও রয়েছে, বয়সজনিত কারণে হয়তো তিনি একটু নিচু মানে টোনে গানটা করেছেন, কিন্তু আমি তাকে নিয়ে কোনো কথা বলিনি। আমার প্রশ্ন মানে কথাটা ছিল সেটা হচ্ছে যে কম্পোজিংয়ের ওপরে, পুরো ব্যাপারটার ওপরে। তাছাড়া লেজেন্ডদের নিয়ে আমাদের কথা বলার সাধ্য কোনো সময়ই ছিল না, না হওয়া উচিত। অবশ্যই তারা প্রণম্য। তো যাই হোক, আজকের ভিডিওটাও তাকে নিয়ে, রুনা লায়লা ম্যামকে নিয়ে, এবং সেটা নিয়েই আজকের ভিডিওটা কথা বলবো। তার আগে গতদিনকে যে মানে দ্বিমত হয়েছিল সেটা নিয়ে বলি। আমার বেশ কিছু জায়গায় কমতি লেগেছে। অবশ্যই নিজের নিজের পছন্দ নিজের নিজের জায়গায়, তার মানে এই নয় যে কেউ বেশি, আমি বেশি বুঝছি এরকম নয়। আমার ভালো লাগাটা আমি বলেছি। এবং আমার খুব মিসিং লেগেছে যেটা হচ্ছে ঢোলের আওয়াজটা, যেটা হচ্ছে যে পুরনো গানটাই ছিল, যেটা বসে গান করা হয়েছে, অনেক পুরনো। সেটা সাদা কালোতে আমি দেখলাম, পরবর্তী সময়ে আবার দেখলাম আরেকটাও সাদা কালো ভিডিও রয়েছে, কিন্তু আমি মেবি পরেরটা যেটা ইন্ডিয়াতে এসে রেকর্ডিং করা হয়েছিল সেইটা নিয়েই আমি যত সম্ভব বলছি। সেখানে কিন্তু সেই যে রিদমিক যে ব্যাপারটা ছিল, যেটা ঢোলের আওয়াজ ছিল, সেই ঢোলের মিসিংটা, মানে ঢোলটা মিসিং পেয়েছি এখানে। এবং ঢোলের আওয়াজটা একটা আলাদা ধরনের উদ্দীপনা তৈরি করে, রিদমটা সেট করে। সেই জায়গাটায় যেহেতু বন্ধ ছিল, বাংলা ঢোল বেজেছে কিন্তু অ্যাকচুয়ালি যে ঢোলটা ওখানে বেজেছে সেই ঢোলটা বাজেনি। এবং সাথে হ্যাঁ, ফিউশন নিয়ে আসা হয়েছে, মানে টোটাল রিদমটাকে একটু একটু স্লো বিট করা হয়েছে আমার মনে হচ্ছে যেটা। তাছাড়া মোটামুটি অবশ্যই আমি এখনও বলছি যে আলাদাভাবে যদি দেখি, আমি কম্পেয়ার যদি না করি, তাহলে অবশ্যই কোক স্টুডিও বরাবর খুব ভালো কিছু নিয়ে আসে, এটাও খুব ভালো কিছু নিয়ে এসেছে। এবং যত কোক স্টুডিওর গান শুনছি তত তাদের প্রেমে পড়ে যাচ্ছি। যাই হোক, এত বড় শুরুটা না করলেই ভালো হতো, তবুও আমার মনে হলো যে বলাটা দরকার ছিল। এইবার আমরা আসল ভিডিওতে যাব। তো রুনা লায়লার সম্পর্কে আরও বিশেষ কিছু জানার রয়েছে, তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কোক স্টুডিও বাংলাতে বহুদিন পর মস্ত কালান্দার শুনে গায়ে গুজবাম দিয়ে ওঠে, আর হবেই না কেন। একটা ওল্ড সুফি ক্লাসিককে রুনা লায়লা যেভাবে নিজের স্টাইল আর নিজের জাদু দিয়ে একদম অন্য ডিমেনশনে নিয়ে গেছেন, কিন্তু এই জায়গায় পৌঁছানো এত সহজ ছিল না। পাকিস্তানের টপ চার্ট দাপানো সুপারস্টার রুনা লায়লাকে বাংলাদেশে ফিরতেই বাংলাদেশি শিল্পীরা বয়কট করেছিল। কেউ তো আবার তাকে স্টুডিওতে দেখে রেগে মাইক ছুড়ে স্টুডিও থেকে বেরিয়ে যায়। কিন্তু আপনি কি জানেন, এই রুনা লায়লাই তখনকার তরুণদের কাছে ছিলেন স্টাইল আইকন এবং ইয়াং বয়েজদের কাছে ড্রিম গার্ল। আজ বলবো মস্ত কালান্দার কিভাবে তৈরি করলো এক লিভিং লেজেন্ডকে। রুনা লায়লার জন্ম সিলেটে হলেও বড় হওয়া পাকিস্তানের করাচিতে। আর অবাক করার মতো ব্যাপার, তার আগ্রহ ছিল গানে নয়, নাচে। গানের ট্যালেন্ট ধরা পড়ে একেবারেই হঠাৎ। একবার তার বোন অসুস্থ হওয়ায় স্কুলের অনুষ্ঠানে যেতে পারেনি। তখনই শিক্ষক রুনা লায়লাকে সেই জায়গায় গান গাইতে বলেন, আর তার গান শুনে সবাই লিটারালি অবাক হয়ে যায়। সেদিনই তিনি প্রথম পুরস্কারও পান। সেই মুহূর্ত থেকেই গানের প্রতি তার আগ্রহ আরো গভীর হয়। পরে যখন বোনের ওস্তাদ আব্দুল কাদেরের কাছে গান শিখতে বসেন, তার গলা শুনে ওস্তাদ বলে দেন, এই মেয়েটা একদিন নাম করবে। বোনের পরিচয়ে রেডিওতে গান গাওয়ার সুযোগ পান। মাত্র 12 বছর বয়সে প্লেব্যাক করেন পাকিস্তানি সিনেমা জুগনুতে। এরপর 60 থেকে 70 দশক জুড়ে একের পর এক সুপারহিট গান তাকে পাকিস্তানের শীর্ষ গায়িকাদের কাতারে তুলে দেয়। আর পপুলারিটি শুধু কণ্ঠে নয়, ফ্যাশনও তিনি ছিলেন একদম ফ্যাশন আইকন।
যখন সবাই শাড়ি কামিজ পরে গান করতেন, রুনা লায়লা তখন মঞ্চে উঠতেন জিন্স টপ স্কার্ট পরে। ইভেন তার ড্রেসগুলো তার নিজেরই ডিজাইন করা ছিল এবং তার শর্ট হেয়ার স্টাইল ছিল পিওর ট্রেন্ড সেটার। তিনি ছিলেন সেই সময় মেয়েদের স্টাইল ইন্সপিরেশন আর সমালোচকদের চোখে টু মডার্ন। মজার ব্যাপার হলো এত ছেলের ক্রাশ থাকা সত্ত্বেও তার ক্রাশ ছিল শশী কাপুরের উপর। যাই হোক, 1974-এ ইতিহাস সাক্ষী হলো যখন রুনা লায়লা ICCR এর আমন্ত্রণে ভারতে গিয়ে রেকর্ড করলেন দমাদম মস্ত কলন্দর। একটা ওল্ড সুফি ক্লাসিক গানকে তিনি নিজের স্টাইল আর মডার্ন ভাইবস যোগ করে একদম নতুন ডিমেনশনে নিয়ে গেলেন, ক্লাসিক্যাল শার্পনেস আর ফায়ারের মতো এনার্জি দিয়ে। আর ফলাফল রাতারাতি টেনে পেলেন নতুন পরিচয়। সবাই ডাকতে শুরু করলো দমাদম গার্ল। পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব জায়গায় তার ভার্সন রাতারাতি হিট। আজ পর্যন্ত যত রিমেক হয়েছে বেস টিউন এখনো রুনা লায়লারই। যাই হোক, সেই সময় ভারতে একের পর এক হিট গান তিনি উপহার দিচ্ছিলেন। बांग्लादेश की जानी मानी गायिका रूना लैला के गीत में এখন তিনি চাইলে ইন্টারন্যাশনাল কুইন হতে পারতেন, পাকিস্তানের টপ সিঙ্গার, ইন্ডিয়াতে হিউজ ডিমান্ড, কিন্তু তিনি ফিরলেন বাংলাদেশে নিজের রুট আর পরিচয়ের জন্য। আর হিট মানে যে সবাই খুশি তা কিন্তু নয়। শুরু হলো নতুন হিংসা। বাংলাদেশের শিল্পীরা বয়কট করলো তাকে, তবুও তিনি থামেননি। বয়কটের মাঝে প্রযোজক মাসুদ পারভেজ সাহস করে তাকে নিয়ে কাজ করেন, আর গানটি সুপার হিট হতেই বয়কটের দেয়াল মুহূর্তে ভেঙে পড়ল এবং এরপর যা শুরু হলো তা যেন পিওর গোল্ডেন রান। 80-র দশকে একের পর এক ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি, যখন থামবে কোলাহল, ও সাধে লাউ বানাইলো মরে বৈরাগী। তিনি শুধু জনপ্রিয় ছিলেন না, গেয়েছেন 18টি ভাষায় 10,000-এরও বেশি গান। ভাবা যায় তিনি শুধু একজন গায়িকা নন, তিনি একজন লিভিং লেজেন্ড। আর তার সবচেয়ে বড় প্রমাণ, 72 বছর বয়সে রুনা লায়লা আবারও কোক স্টুডিও বাংলাতে গাইলেন তার ঐতিহাসিক গান। এত বছর পর সেই একই এনার্জি, একই জাদুকরী ভয়েস, যা দেখিয়ে দিল লেজেন্ডদের বয়স হয় না, তারা সময়কেও হার মানে। বিশ্বাস করুন, এই আইকনিক ট্র্যাকটা কোক স্টুডিও বাংলাতে তার কণ্ঠে না শুনলে পছন্দের এই সঙ্গীত আয়োজন আর এই প্ল্যাটফর্ম দুটোই অসম্পূর্ণ থেকে যেত। আর কোক স্টুডিও বাংলা এই কিংবদন্তি শিল্পীর জন্মদিনে সুরের রিয়াল ম্যাজিক ক্রিয়েট করে যে ট্রিবিউটটা দিয়েছে তা নিঃসন্দেহে অনবদ্য। ভিডিওটা দেখে বেশ কিছু জিনিস জানা গেল। তার যে ফিরে আসার পরে যে সংগ্রাম ছিল, তাকে নিয়ে ঈর্ষান্বিত হয়েছিল বাংলাদেশের সেই সময়কার আরও শিল্পী যারা ছিল, তারা তাকে বয়কট করেছিল এবং তার জন্ম সিলেটে, কিন্তু তাকে কাজের সূত্রে মানে তার বাবার কাজের সূত্রে করাচিতে যেতে হয় এবং একটা ইচ্ছা থাকে সবার যে আমি নিজের জন্মভিটেই ফিরবো, সেখানে গিয়ে কাজ করব। তো সেটাই তিনি করেছিলেন এবং সাথে মুম্বাই, দিল্লিতে তিনি কাজ করেছেন বেশ কয়েকটা এবং ভীষণ ভীষণ পপুলার। যে কটা কাজ করেছেন আমার জানা মতে সে কটা সব কটাই হিট গান ছিল। বাকি হিট ছাড়াও কোনো গান ছিল কিনা আমার জানা নেই, তবে আমি যে কটা শুনেছি কিন্তু সে কটা চরম ধরনের হিট গান ছিল। তো ও মেরে বাবু ছেল ছবিলা এই নিয়ে রিয়াকশান তো আমাদের চ্যানেলে রয়েছে, আর সাথে সাথে দমাদম মস্ত কালান্দারে আমার চ্যানেলেই মনে হয় যত সম্ভব পুরোনোটার রিয়াকশান রয়েছে, পুরোনো ভিডিও যেটার কথা বলছি আমি। কিন্তু এই ভিডিওটাই যে দামাদম মস্ত কালান্দারে দেখানো হলো সেইটার কথা বলছি না, সেই সাদা কালোর কথা বলছি না, অন্য একটা সাদা কালো আছে, সেটা কোনো প্রোগ্রাম হবে হয়তো বা, সেখানে কিন্তু ওই গানটা রয়েছে। তো সেইটার যে মানে কি বলবো রিদমটা ছিল, সেইটাই যে এনার্জিটা ছিল, সেটার সঙ্গে কিন্তু এইটা যায় না। তো কোক স্টুডিও অন্যরকম করার চেষ্টা করেছে এবং সেটাতে তারা সফল। তারা ভীষণভাবে মানে একটা ফিউশন দেওয়ার
চেষ্টায় ছিল, চেষ্টা করেছে, এবং সেটা তারা বরাবরই সমস্ত গানেই সেটা দিয়ে থাকে, সেটা করে থাকে, এবং সেই দিক থেকে মানে আমার কোনো মন্তব্য নেই, সেটা খুবই ভালোভাবে হয়েছে, সম্পন্ন হয়েছে। তবে ওই এনার্জির আমার মনে হয়েছে যেন ভীষণ মানে কিছুটা হলেও অনেকটা মানে খামতি আমার লেগেছে, পেয়েছি। তোমাদের অবশ্যই আমি বললাম মিউজিক টেস্ট সবার এক হয় না, কেউ স্যাড সং শুনতে ভালোবাসে, কেউ একটু রিদমিক ভালোবাসে, তো এই ধরনের রোমান্টিক গানও ভালোবাসে, পপ ভালোবাসে, তো এক একজনের এক এক রকম চয়েস হয়। তো অনেকে এক এক রকম রিদম পছন্দ করে, তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই গানটা যেহেতু আমার শোনা রয়েছে, 90s-এর যারা রয়েছে তারা বিশেষ করে রিলেট করতে পারবে, কারণ আফটার 2000-এ যারা জন্ম নিয়েছে, জেনজি বা অন্যান্য যে সমস্ত রয়েছে, জেনজি বলা চলে, তো তাদের ক্ষেত্রে ওই পুরনো গান হয়তো বা শোনা নাও হয়ে থাকতে পারে এবং নাও ভালো লাগতে পারে, কিন্তু 90s বা তার আগের যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে পুরনো গানের যে ব্যাপারটা ছিল সেটা অনেকটাই অনেকটাই আমাদের মানে মনের কাছাকাছি হবে। যাই হোক, আজকের ভিডিওতে যে সমস্ত জিনিসগুলো জানার ছিল সেগুলো এক্সট্রা জেনে ফেললাম, এবং আগামী দিনে আরও তাকে নিয়ে অন্যান্য আরও গান হবে, এবং তার গানগুলো আবার নতুন করে আমরা শুনতে পাবো, সেটাই আশা রাখি। এবং সেই আশা রাখার সাথে সাথে তোমাদের কাছেও আশা রাখছি যে তোমরা কমেন্টস করবে, তোমাদের মতামত অবশ্যই জানাবে, অবশ্যই সেটা আমার বিরুদ্ধাচরণ হোক বা আমার সপক্ষে হোক, সেটা খুব ভালো লাগবে, আমিও কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।